আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। ভূমি নুডলসের দিকে তাকালো। একবার মেলায় গিয়ে খেয়েছিল, খেতে খুব একটা ভালো লাগেনি। এরপর অবশ্য আম্মা কয়েকবার বাজার থেকে নুডলসের প্যাকেট এনে দিয়েছিলেন, রান্না নিজেই করা শিখিয়েছিলেন। খেতে বেশ সুস্বাদু ছিল। ভূমি ট্রে খানা হাতে নিয়ে দিল। ফিরোজা বেগম বললেন, পূর্ণ পুষ্পের ঘরটা চেনো তো? জি। আচ্ছা যাও। ভূমি ধীর পায়ে যেভাবে এসেছিল আবার সেইভাবেই সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল। অর্পণের পাশের ঘরটায় ওরা দু বোন থাকে। ভূমি গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসবো? পড়তে বসেছিল পূর্ণতা। পুষ্পিতা ভূমির গলার স্বর পেয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে দিল পুষ্পিতা। বইয়ের দিক থেকে মুখ তুলে তাকালো পূর্ণতা। ভূমিকে পেয়ে খুশি হয়ে গেল দুটোতে। পুষ্পিতা বলল, আরে ভাবিমণি, ঘরে এসো। পুষ্পিতা ট্রেটা নিজের হাতে নিয়ে নিল। ভূমি ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরটা বেশ খোলামেলা। পূর্ণতা বই রেখে গিয়ে উঠে দাঁড়ালো। ভূমিকে নিয়ে বসালো বিছানাতে। ওরা দুবোন বিছানায় বসলো। পূর্ণতা একটা বাটি এগিয়ে দিল ভূমির দিকে। মুচকি এসে নুডলসের বাটিটা নিল ভূমি। বাকি দুটো বাটি ওরা দুবোন ভাগাভাগি করে নিয়েছে। গোসল করে বের হয়েছে অর্পণ। হুট করে মনে পড়লো ভূমি তার মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিল। গোসল করতে ঢুকে ভেবালুন ভুলিয়ে গিয়েছিল সে। না জানি মেয়েটা কি ভাবছে। তাড়াতাড়ি করে ওয়ার্ড্রোব থেকে টি শার্ট বের করে পরে ফেলল। এরপর বিছানার উপর থেকে ফোনটা হাতে নিল। ঘর থেকে বেরিয়ে প্রলয়ের ঘরের দরজার সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে থেকেই ইরার নাম্বারে ডায়াল করলো। কেউ কল তুললো না। দরজার কড়া নাড়তেও ওপাশ থেকে কারো সাড়া মিলল না। অর্পণ নিচে রান্নাঘরের দিকে গেল। না, এখানেও নেই। সে তার মাকে জিজ্ঞেস করলো। উনি কোথায় মা? বুঝতে পারলেন ফিরোজা। কাজ থামিয়ে দিয়ে বললেন, কি বললি? বুঝিনি আমি। ভূমি কোথায়? ও তো পূর্ণ পুষ্পের ঘরে। আর কিছু বলল না অর্পণ। পূর্ণ পুষ্পর ঘর থেকে অগ্রসর আর কিছু বলল না অর্পণ। পূর্ণ পুষ্পর ঘরের দিকে অগ্রসর হলো। এইদিকে ইরা কল ব্যাক করেছে অর্পণের নাম্বারে। কারো রিসিভ করতে ওপাশ থেকে ইরার কণ্ঠস্বর কর্ণগোচর হলো। ইরা বলছে, কি ব্যাপার, আজ নিজে থেকে কল করেছেন? আমার বই গিয়েছে তোমার সাথে কথা বলার। তাহলে কল কেটেই দিই। এই না, এই তো বললেন আপনার বইই গিয়েছে। কোনো রকম ভনিতা ছাড়াই অর্পণ জিজ্ঞেস করলো, মহুয়া আন্টি আছেন সামনে? হ্যাঁ, আন্টি এখন রান্নাঘরে। একটু দেওয়া যাবে? ভূমি কথা বলবেন। হ্যাঁ, দিচ্ছি। এতক্ষণে পূর্ণ পুষ্পর ঘরের সামনে চলে এসেছে। বাইরে থেকে ডাকতে পূর্ণতা দরজা খুলে দাঁড়ালো। অর্পণ ঘরে প্রবেশ করে ভূমির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, মহুয়া আন্টির সঙ্গে কথা বলুন। ফোনটা নিয়ে নিল ভূমি। অর্পণ এতক্ষণে চলে গিয়েছে। ফোন কানে ধরে শুধালো, কেমন আছো আম্মা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছিস তো? জামাই কেমন আছে? বাড়ির সকলে ভালো তো? হ্যাঁ আম্মা, সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার তোমাকে খুব মনে পড়ছে আম্মা, খুব দেখতে ইচ্ছে করছে। আঁচড় টেনে চোখের পানি মুছে নিলেন মহুয়া। এদিকে অশ্রু প্লাবিত হয়েছে ভূমির অক্ষি গটরে। যে কোনো সময় উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়তে পারে। মেয়ে দুটোর সামনে কিছুতেই কাঁদবে না সে। আড়ালেই চোখের জল মুছে ফেলল ভূমি। ওপাশ থেকে মহুয়া বললেন, সময় করে জামাইকে নিয়ে ঘুরে যাবি। রাতে আমাবস্যা বিদায় নিয়েছে। জ্যোৎস্না উকি দিয়েছে অন্তরিক্ষে। হাতে গোনা কয়েকটা তারাও উকি দিচ্ছে। গায়ের ওড়না জড়িয়ে বারান্দা দাঁড়িয়ে রয়েছে ভূমি। প্রলয়ের আসার অপেক্ষা করছে সে। সবাই হয়তো ঘুমিয়েই পড়েছে। তখন আম্মা পই পই করে বলেছেন, কোনো কাজ দেখলে গুটিয়ে বসে না থাকতে, সকলের মন জুগিয়ে চলতে। স্বামী যতক্ষণ না বাড়িতে ফিরছে ততক্ষণ জেগে থাকতে। স্বামীর সঙ্গে স্ত্রী একসঙ্গে খেলে নাকি ভালোবাসা বাড়ে। কথাটা শুনে কিছুটা লজ্জাবোধ হয়েছিল তখন। সকালে তো দুজনে একসঙ্গেই নাস্তা করেছিল। আমার কথা মেনে রাতের খাবার খাইনি এখনো। গ্রামে থাকলে তো এতক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত। রাত অনেক হয়েছে, ঘুমো পাচ্ছে ভীষণ। এক টুকরো রূপালী চাঁদ নিজের আত্মশ্লাঘা ছড়াচ্ছে। মুক্ত হস্তে দান করছে নিজস্ব কিরণ।
বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল কালো রঙা গাড়িটা মালঞ্চ নিরে ফিরেছে। বারান্দা থেকে প্রস্থান নিল ভূমি। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। পায়ের ব্যথা নিয়ে সদর দরজার কাছে চলে গেল। হুট করে তার কি হয়েছে জানা নেই, সবকিছু যেন অজানা। সদর দরজা খুলে দিতেই প্রলয় বাড়িতে ভেতরে প্রবেশ করলো। ভূমিকে এই সময় দরজা খুলতে দেখে অবাক হয়ে এলো ভীষণ। হাত থেকে খইটা খুলতে খুলতেই শুধালো। ভূমি কি ব্যাপার, আজ এখনো জেগে আছো যে? হাতে ওড়না পেঁচাতে পেঁচাতে বলল। ঘুম আসছিল না। চোখের চশমা চিক করে প্রলয় আবারও বলল। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি ঘুমে চোখ টইটম্বুর। ভূমি এবার বলল। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার খাবার বাড়ছি। রাতের খাবার খেয়েছো? এবার কথা কাটাবে কি করে সেটাই ভাবতে শুরু করলো ভূমি। তাকে চুপ থাকতে দেখে প্রলয় বলল। খাওয়া হয়নি কেন? অকপটে জবাব দিল। তখন আমার খিদে ছিল না, আপনি হাত মুখ ধুয়ে আসুন। কিছু বলল না প্রলয়, কিছুই বলল না প্রলয় দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। ভূমি রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে শুরু করলো। সাবিনা শিখিয়ে দিয়েছে কিভাবে গ্যাসের চুলা জ্বালাতে নেভাতে হয়, এখন বেশ ভালোই পারছে। রাতের জন্য খাবার রাখা গুলো গরম করে নিল। এরই মাঝে গোসল সেরে নিয়েছে প্রলয়। আজ জ্বরের গতিতে গোসল করেছে সে। পরনের টি শার্টটা ঠিক করতে করতেই নিচে নেমে এলো, চুলগুলো সদ্য ভেজা। ভূমি তখন খাবারগুলো টেবিলে রাখছিল। প্রলয় গিয়ে চেয়ার টেনে বসলো। তাকে দেখে ভূমি বলল। অসময়ে গোসল করবেন না, ঠান্ডা লেগে যাবে। ভূমির কথার প্রত্যুত্তর করলো না প্রলয়, শুধু ক্ষীণ হাসল। প্লেটে খাবার বেড়ে দিল ভূমি। নিজের জন্য খাবার বেড়েছে। প্রলয় হাত ধুতে ধুতে বলল। আমার জন্য অপেক্ষা করে থাকার প্রয়োজন নেই, তোমার যখন খিদে পাবে তখনই খেয়ে নেবে, মনে থাকবে আমার কথা? গার কাত করে সায় জানালো ভূমি। সে নিজে খেতে বসেছে, খিদে পেয়েছিল খুব। প্রলয় ভাত মাখতে শুরু করলো। প্রথম লোকমা ভূমির মুখের সামনে তুলে ধরলো প্রলয়। ইশারায় বলল খেয়ে নিতে। অস্বস্তি হচ্ছে ভূমির, ভীষণ রকমের অস্বস্তি। দুদিনের মাঝে এতটা স্বাভাবিক আচরণ কি করে করতে পারে বুঝে পেল না ভূমি। মুখের সামনে লোকমা সেভাবে তুলে প্রলয় বলল। স্বামী স্ত্রী একসঙ্গে খেতে বসলে যেমন ভালোবাসা বাড়ে, তেমন স্ত্রীকে খাইয়ে দেওয়াও সুন্নত। প্রলয়ের কথায় থমথম খেয়ে গেল ভূমি। লোকটা বুঝে গেল, ভাবতেই লজ্জা পাচ্ছে ভীষণ। মুখের সামনে ধরে রাখা লোকমা নিঃশব্দে খেয়ে নিল সে। বিশাল কামরায় সবুজ রঙা ঘুম বাতি জ্বলছে। রাতের গভীরে অমাবস্যা ঘুটঘুটে রূপ নিয়েছে। গভীর হচ্ছে যামিনী। সকলের তন্দ্রা প্রহর নামলেও দুটো মানুষ এখনো জেগে রয়েছে। খাওয়া দাওয়া পর্ব চুকিয়ে ভূমির হাত ধরেই ঘরে নিয়ে এসেছে প্রলয়। বিছানার উপর ভেজা তাওয়ালে পড়ে রয়েছে। ভূমি সেটা আলগোছে তুলে নিয়ে বারান্দায় মেলে দিয়ে এসেছে। এরই মাঝে ভূমির পায়ের দিকে নজর পড়ল প্রলয়। দেখা মাত্রই শুধালো। পায়ের ড্রেসিং করেছিলে? কি বলবি ভেবে পায় না, কাল দুপুর থেকে তো এভাবে ব্যান্ডেজ করা। বিয়ের পরানোর পরপরই যখন ভূমি জ্ঞান হারিয়েছিল তখন মূলত আরশ ব্যান্ডেজ করে দিয়েছিল পায়ে। ব্যথা জায়গায় নুড়িকণার আঘাতে পরশু রাতের ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল ক্রমাগত। কাল আরশ বারবার বলে দিয়েছিল ড্রেসিং করে নিতে। এত কিছুর মাঝে বেমালুম ভুলে গিয়েছিল ভূমি। কিভাবে ড্রেসিং করতে হয় সেটাও তো জানা নেই। এই ঘরে কোথায় কি রাখা আছে সেটাও জানা নেই। প্রলয় যা বুঝার বুঝে নিল। ভূমিকে বলল। বসো বিছানায়। প্রলয়ের কথা অনুযায়ী বিছানায় বসলে ভূমি একটুখানি ঝুঁকে বিছানার পাশে টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলো প্রলয়। বসে বসে হাই তুলছে ভূমি। ঘুম পেয়েছে ভীষণ। দুপুরে ঘুমানোর সুযোগ পেলেও কোথায়? দুপুরে ঘুমানোর অভ্যাস আছে তার? মুখ তুলে একবার ভূমির দিকে তাকালো প্রলয়। এভাবে হাই তুলতে দেখে নিঃশব্দে হাসলো খানিকটা। ফার্স্ট এড বক্সটা বিছানার উপর রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। কিছুটা ভরকালো ভূমি। পায়ে স্পর্শ করার আগে পিছিয়ে গেল সে। প্রলয় কি করতে চাইছে বুঝতে পারলে নিজে থেকেই বলো। আপনি ব্যস্ত হবেন না, আমি করে নিব। বাড়তি কথা শুনতে চাইছি না, পা এগিয়ে দাও। খুব অস্বস্তি হলো। সে বুঝতে পারলো প্রলয় তার সাথে সহজ হওয়ার চেষ্টা করছে। এভাবে পা তুলে দেওয়ার মানে তো বেয়াদবি করা। প্রলয় তার গুরুজন, এটা তো সে কাশ্মীর কালেও ভাবতে পারবে না। কেন বুঝতে পারছে না প্রলয়? সে কি এতটাই অবুঝ? ভূমি শুনল না তার কথা। প্রলয় নিজের থেকেই ভূমির পা নিজের হাঁটুর উপর রাখলো, বা হাত দিয়ে চেপে ধরলো
ডান হাত দ্বারা ব্যান্ডেজ খুলে দিল। ক্ষত শুকাতে শুরু করেছে। ভূমি একটিবার তাকিয়ে দেখলো, এরপর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। এসব কাটাছেঁড়া ক্ষত সে দেখতে পারে না, ভয় করে ভীষণ। সকালে নীরব শান্ত পরিবেশে হানা দিয়েছে পাখির কিচিরমিচির কলরব। জানালা ভেদ করে সোনালি রোদ আশ্রে পড়ছে। দিবসপতির তপ্ততা ভীষণ। রুঠো তপ্ততায় গরম অনুভূত হচ্ছে খুব। ঘুম ভেঙেছে ভূমির আজও। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। দেহ বন্ধন উপলব্ধি করতে চোখ বড় বড় করে তাকালো ভূমি। দেখতে পেল প্রলয়ের সঙ্গে নিজের বন্ধন দশা। তার স্পষ্ট মনে আছে দুজনে দু প্রান্তেই শুয়েছিল। এখন দেখে মনে হচ্ছে ভূমি নিজ থেকেই এগিয়ে এসেছে প্রলয়ের বক্ষস্থলে। ঘুমের ঘড়ি উষ্ণতা খুঁজে নিয়েছে যেন। ভাবতেই মাথা কাটা যাচ্ছে তার। লজ্জা তখন আকাশ স্পর্শে। এ মুখ কি করে দেখাবে? সে যে নিজ থেকে এগিয়ে গিয়েছে প্রলয়ের সমীপে। লোকটা ঘুমিয়ে আছে বিধায় লজ্জার হাত থেকে নিস্তার পেয়েছে। মানে কেটে পড়ার চেষ্টা করতে রুক্ষ হাতের স্পর্শ গভীর হলো। ক্ষিপ্র বেগে প্রলয়ের দিকে তাকালো সে। লোকটা জেগে গেছে। ইস, কি লজ্জা, কি লজ্জা! চোখে চোখ রাখতে পারল না ভূমি। মাথা নিচু করে চোখ বন্ধ করলো। ঘুমন্ত ভারী কণ্ঠস্বর ভেসে এলো। সারাটা জীবন আমাদের একসঙ্গেই কাটাতে হবে, তাই নিজেকে আমার সঙ্গে সহজ হবার চেষ্টা করো। বিনিময়ে কিছু বলল না ভূমি। সহস্র অস্বস্তি নিয়ে এভাবেই শুয়ে রইল প্রলয়ের বুকের উপর মাথা রেখে। মনে মনে ভাবলো জীবনটা কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। কখনো কি ভেবেছিল তার বিয়ে এইভাবে হয়ে যাবে? কখনো কি ভেবেছিল এরকম একটা সমৃদ্ধশালী পরিবারে বউ হয়ে আসবে? ভাবিনি তো। তবুও জীবন কি অবলীলায় রং পাল্টেছে। প্রলয়ের ঘুম ভেঙেছে 8:30টায়। ভূমির ঘুম তো হয়নি, উল্টো এতটা সময় হাসপাস করছিল ছাড়া পর্যন্ত। ভাগ্যিস প্রলয় উঠে পড়েছে, নয়তো এতক্ষণে হয়তো অস্বস্তিতে অক্কা পেত সে। এদিকে প্রলয় ওয়াশরুমে গিয়েছে, সেই সুযোগে ভূমি বিছানা ঘর গুছিয়ে পূর্ণতা পুষ্পিতার ঘরের দিকে ছুটেছে। ভেবেছিল আজ আর প্রলয়ের মুখোমুখি হবে না, কিন্তু তা আর হবে কোথায়? খাবার খেতে তো গেলেও এমপি মশাইয়ের মুখদর্শন করতেই হবে। ঘরে গেলেও তো সেখানে এমপি মশাই উপস্থিত থাকবে। ডান হাতের নখ খুঁটছে আর কি কি করবে সেটাই ভাবছে ভূমি। এই মুহূর্তে নিজেকে ভীষণ চঞ্চল প্রকৃতির মনে হচ্ছে। নিজের মাঝে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করছে সে। পূর্ণতা পুষ্পিতার ঘরে একবার কড়া নাড়ল ভূমি। ভেতর থেকে কোনো পাল্টা জবাব এলো না। হয়তো ঘুমিয়েই রয়েছে সে। সেই ভেবে চলে যেতে নিলে পূর্ণতা দরজা খুলে দিল। তার ঘুম খুবই হালকা। আওয়াজ পেয়ে উঠে পড়েছিল। পুষ্পিতা এখনো কোলবাস আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। ঘুমু ঘুমু চোখে ভূমিকে দেখে পূর্ণতা শুধালো, তুমি এই সকাল সকাল আমাদের ঘরে? আমি কি তোমাদের কল ঘরে যেতে পারি? হ্যাঁ ভাবিমণি। মতি পেয়ে ভূমি ঘরের ভেতরে প্রবেশ করলো। হাই তুলতে তুলতে পূর্ণতা গিয়ে শুয়ে পড়ল পুষ্পিতার পাশে। তার ঘুম হয়নি, আরো ঘুমাবে। এমনিতেই কয়েকদিন ধরে দুপুর সকাল 10টার আগে উঠে না। আজও তার উন্নতা হবে না নিশ্চয়। অন্যদিকে সকালে কাজগুলো ফিরোজাকে একা করতে দেখে মাধুরী কি বললেন, একা হাতে আর কত কাজ করবি? সকালে তো অনেক চাপ পড়ে যায় তোর উপর। তাড়াহুড়ে নাস্তা তৈরি করতে হয়। ওই মেয়েকে আজই বলতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে। কাজ করলে শিকদার বাড়ির বউ হবার শখ মিটে যাবে। আমার কোনো সমস্যা হয় না, আমি একাই পারবো ভাবি। মেয়েটা এসেছে আজ সবে 2 দিন হলো। সময় হলে নিজে থেকে সব করবে হাতে হাতে। আমি তো সবই দেখছি, মনে হচ্ছে কিছুই শেখায়নি তার মা, নয়তো কাজ রেখে এভাবে বেলা অবধি ঘুমাতে পারতো না। মেয়েটা সুস্থ হলে না হয় রান্নাঘরের দায়িত্বটা দিয়েও ভাবি। অসুস্থতা সবই বাহানা। দিব্যি ওই মেয়ে সারা বাড়ি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। ফিরোজা কিছুই বললেন না। কি বা বলবেন তিনি? এই বাড়ির বউ হয়ে আসার পর কারো মুখের উপর টু শব্দটি করেনি। আজও কি তার অন্যতা হবে? কখনো না। পূর্ণতা পুষ্পিতার ঘরে থেকে বেরিয়ে ভূমি নিজেদের ঘরে এলো। প্রলয় এখনো বের হয়নি। লোকটা নিশ্চয়ই গোসল করছেন। এতটা সময় ধরে গোসল করতে হয়? পুরুষ মানুষের গোসলে এত সময় লাগতে হবে কেন? তারা যত দ্রুত সম্ভব গোসল করে বের হবে। কই, তার তত সময় লাগে না গোসল করতে। তবে যেদিন শ্যাম্পু করে সেই দিন একটু একটু দেরি হয় বইকে। সমস্ত ভাবতে ভাবতেই চুলগুলো হাত খোপা করে নিল ভূমি। পুরো ঘরময় এক পলক চোখ ঘুরিয়ে নিল। এরপর ঘর থেকে
বেরিয়ে নিচে চলে গেল। ভূমিকে দেখা মাত্র মাধুরী মুখ ঝামটা দিলেন, গভীর অতিশয় কর্কশ কণ্ঠে বললেন, শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি। চলার পথেই থেমে গেল ভূমি। মাধুরীর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, মা। জি মা। ঘটা করে আমাকে মা না বললেও চলবে। আসল কথায় আসি, শুধু শুয়ে বসে থাকলেই তো চলবে না, কাজও করতে হবে। আমি কি বলতে চাইছি আশা করি বুঝেছো। মাথা নিচু রেখে ভূমি বলল, জি আমি বুঝতে পেরেছি। এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে তোমার চাচিমার সঙ্গে কাজে সাহায্য করো। জি। কথাটা বলে রান্নাঘরের দিকে চলে গেল ভূমি। মাধুরী ঘরে চলে গেলেন মোর্শেদ শিকদার। অনেকক্ষণ হলো ডেকেছেন ওনাকে, না গেলে নিশ্চয়ই এবার চেঁচিয়ে ডাকতে শুরু করবেন। বয়স বাড়ছে না কমছে বুঝে আসে না মাধুরীর। সবাই খেতে বসলো, ভূমি এখনো আসেনি। প্রলয় না খেয়ে তার জন্য অপেক্ষা করছে, সে খাচ্ছে না দেখে মাধুরী শুধালেন, কি হলো বাবা, খাচ্ছিস না কেন? সবাই আসুক, একসঙ্গে খাবো। উপস্থিত সকলেই বুঝলো প্রলয় ভূমির জন্য অপেক্ষা করছে। মাধুরী বাদে বাকিরা মুখ টিপে হাসছে। এরই মাঝে উপস্থিত হলো ভূমি। পূর্ণতা পুষ্পিতাকে নিয়ে খাবার টেবিলের সামনে চলে এসেছে। মুখে আধার নেমে এলো মাধুরীর। ভূমিকে সহ্য হয় না ওনার, ছেলের পাশে তো একদমই না। কি করবে, না পেরে সহ্য করতে হয়। প্রলয় দাঁড়িয়ে পড়লো, ভূমির চেয়ারটা টেনে বসার জন্য ইশারা করলো। ভূমি বসতেই তার প্লেটে খাবার এগিয়ে দিল প্রলয়। উপস্থিত সকলে চুপ করে পর্যবেক্ষণ করছে সবটা। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে ভূমি যখন নিজের ঘরের দিকে যাওয়ার জন্য উদ্যত হবে, তখনই ফিরোজা ডেকে বললেন, তোমার চাচ্চু ডাকছেন। বড়দের কথা অবজ্ঞা করার স্পর্ধা ভূমি নেই, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। কখনো যে তার আম্মার শিক্ষা নিয়ে কেউ যেন আঙুল তুলতে না পারে। ভূমিকে সঙ্গে করে নিজেদের ঘরে নিয়ে এলেন ফিরোজা। ভূমিকে দেখা মাত্র মেহরাব শিকদার বললেন, এই তো ভূমি চলে এসেছে। কথাটা বলে মেহরাব শিকদার ভূমির সামনে এসে দাঁড়ালেন। একটা লাল বক্স ভূমির দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা তোমার জন্য আমার তরফ থেকে সাবান উপহার। ভূমি তাকালো ফিরোজার দিকে। উনি ইশারে বক্সটা নিতে বলছেন। সৌজন্যতা বজায় রেখে মেহরাব শিকদারের হাত থেকে বক্সটা নিল। সে বিনিময়ে মিষ্টি এসে পড়ল। ধন্যবাদ চাচু। মাথায় হাত রেখে ক্ষীণ হাসলেন মেহরাব শিকদার। এরপরই অর্পণ চলে এলো। বাবা ছেলে আজ একসঙ্গে হসপিটালে যাবে। একদম ফর্মাল ড্রেস আপে বের হয়েছে অর্পণ। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন মেহরাব শিকদার। এদিকে ড্রাইভারের গাড়ি বের করতে বলে মোর্শেদ শিকদারও বেরিয়ে পড়লেন। অন্যদিকে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে প্রলয়। সেই কখন ভূমিকে ডেকে পাঠিয়েছিল, কই মেয়েটা তো এলো না। রাগ হলো কিছুটা। ভূমি আসার পর থেকে রাগ করা বেমালুম ভুলে গিয়েছে প্রলয়। এদিকে ভয় ভয় ঘরের ভিতর প্রবেশ করলো ভূমি। প্রলয় তাকে বকবে না তো, সে কখন ঘরে আসতে বলেছিলেন। এই তোমার সময় হলো ঘরে আসার। চাচিমা ডেকেছিলেন। আর কিছুই বলল না প্রলয়, নিজের মতো তৈরি হতে লাগলো। হাতে ঘড়ি পরে ওয়ালেট আর চার্জার বসানো মোবাইলটা পকেটে নিয়ে নিল। ভূমির উপর থেকে জমা সুপ্ত রাগ নিভে গিয়েছে। প্রলয় ভূমির মাথায় হাত রেখে বলল, আসছি, সাবধানে থাকবে, সময় মতো খাবার খেয়ে নেবে। কিছুটা লাজুক হেসে ভূমি বলল, আপনিও সাবধানে যাবেন। ভূমির একটা কথায় মন পিঞ্জরে আটকে থাকা পাখিগুলো ডানা ঝাপটাতে শুরু করলো। যেন ভূমির সঙ্গে সঙ্গে প্রলয় ক্ষীণ লাজুক হাসল। সন্ধ্যাবেলা আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে প্রলয়। বাড়ি ফিরে বৈঠকখানায় ভূমিকে কোথাও দেখতে না পেয়ে ঘরে চলে এলো। যা ভেবেছিল তাই, ভূমি ঘরেই রয়েছে। মাথায় বড় ওড়না পেঁচিয়ে শরীর ঢেকে জায়নামাজে দাঁড়িয়েছে। মেয়েটা দৃঢ় মনোযোগে নামাজ আদায় করছে। প্রলয় নিঃশব্দে ঘরের ভিতরে গেল। মাথা ধরেছে ভীষণ। কড়া করে এক মগ কফি খেলে হয়তো কিছুটা মাথা ব্যথা কমবে। গা থেকে শার্ট করে বিছানার উপর রেখে তোয়ালে নিয়ে চলে গেল ওয়াশরুমে। গোসল করে বেরিয়ে ঘরে ভূমিকে কোথাও পেল না প্রলয়। তার মনে হলো মেয়েটা শুধুই পালাই পালাই করছে। একটু যে চোখের সামনে ঘুরঘুর করবে তা না, শুধু চোখের থেকে আড়াল হয়েছে বারবার। মিনিট পাঁচেকের মাথায় ভূমি ঘরে ফিরে এলো। এসে প্রলয়কে দেখতে পেয়ে শুধালো, আপনি কখন এলেন? আমি এসেছি অনেকটা সময় হয়েছে। আমার খেয়াল রাখার মতো সময় কি ম্যাডামের আছে নাকি? বারবার কোথায় চলে যাও? পুষ্পিতা ডেকেছিল আমাকে। প্রলয়ের কথা বোধগম্য হলো না, তবু আমতা আমতা করে বলল, এখন কোথাও যাবে না, যা কাজ আছে এখানে ঘরে বসেই করো। ভূমির মনে পড়লো বারান্দা থেকে কাপড়গুলো আনা হয়নি। প্রলয়ের কথার উত্তর না দিয়ে বারান্দায় চলে গেল। এদিকে এই মেয়ের ছোটাছুটি বন্ধ করতে না পারায় দীর্ঘশ্বাস ফেলে প্রলয়। মাথা ধরা কমেনি, তাই ভাবলো নিজেই গিয়ে কফি বানাবে। যেই পাবা সেই কাজ।
আর দরজা চাপিয়ে দিয়েই চলে গেল প্রলয়। মিনিট 10 পর দরজার সামনে এসে দাঁড়িয়েছে প্রলয়, হাতে তার কফি মগ, নিজেই বানিয়ে নিয়ে এসেছে। এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পেল বিছানার এক কোণে বসে কাপড় ভাঁজ করছে। সকালে প্রলয়ের জমিয়ে রাখা ভেজা টি শার্ট আর ট্রাউজার ধুয়ে দিয়েছিল সেগুলো, আর সেই সঙ্গে নিজের জামা কাপড়গুলো ভাঁজ করছে ভূমি। প্রলয়ের আজও মনে পড়ে সেই প্রথম সাক্ষাতের কথা, সেই অশ্রুপ্লুত মৃগনয়না বিশেষ গৌর সুশ্রী গাল দুটো মিষ্টি গোলাপের পাপড়ি, ঘন দ্বিগল ভেজা কেশগুচ্ছ। যেই দেখবে সেই তাক লেগে যাবে। এই সাক্ষাৎ নির্মল ভূমিকন্যা। একা একাই মুচকি হাসে প্রলয়। তাকে এভাবে দেখলে যে কেউই বলবে পাগল হয়ে গিয়েছে। কফি মগ নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো প্রলয়, গিয়ে বসলো বিছানার অপর পাশে, ঠিক ভূমির মুখোমুখি। কফিতে চুমুক দিয়ে একটু থেমে প্রলয় বলল, একটা কথা বলবো? ভাঁজ করা কাপড়টা বিছানার এক পাশে রেখে আরেকটা কাপড় নিয়ে ভূমি বলল, জি বলুন। তোমার গালগুলো ভীষণ আদুরে। ব্যাস বোম ফাটা হয়ে গেল। ভূমির হাত থেকে পড়ে গেল কাপড়, আর পরিস্থিতি উপলব্ধি করে প্রলয়ের থেকে কফি বেরিয়ে গেল। কথাটা অজান্তেই মুখ ফুসকে বলে ফেলেছে প্রলয়। লজ্জায় সে ফর করেছে প্রাপ্তবয়স্ক সেই গম্ভীর চোখের পাতায়। না, ঘরে আর এক মুহূর্ত থাকা যাবে না। ভূমির দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল প্রলয়। এতক্ষণে আটকে রাখা তপ্ত নিঃশ্বাস ফেল ভূমি। নিঃশ্বাস নিত বেমালুম ভুলতে বসেছিল। বুকের ভিতর চিমচিম বাজছে, শব্দ তুলেছে ভীষণ করে। হৃদস্পন্দন অনুভব করে হাত রাখলো ভূমি। এ কেমন অনুভূতি? অনুভূতিগুলো ভীষণ জ্বালাচ্ছে যে। চোখ বন্ধ করে লাজ নিবারণে নিমগ্নরা ভূমির উষ্ঠ জোড়া কেঁপে উঠল। তখন প্রতিক্রিয়া দেখাতে ভুলে গিয়েছিল। প্রলয়ের সামনে প্রতিক্রিয়া না দেখিয়ে বোধহয় ভালোই হয়েছে। প্রলয় যা বোমা ফাটিয়েছে, যতবার দুজনে চোখাচোখি হচ্ছে ততবারই বুক কেঁপে উঠছে ভূমি। আদুরে গালের কথা শুনতে সে উপকার, আরো কিছু শুনলে না জানি কি হয়। বড় ডাইনিং টেবিলে খাবারের বিশাল আয়োজন। আজ অর্পণের পছন্দের চিকেন রান্না হয়েছে, প্রলয়ের পছন্দের গলদা চিংড়ি, পূর্ণতার পছন্দসই ইলিশ ভাপা। মেয়ে দুটো কাটা বেছে খেতে পারে না, তবুও ইলিশ মাছ তাদের ভীষণ প্রিয়। মোর্শেদ শিকদার নিজে মেয়েদের কাটা বেছে দেন। এত সব প্রিয় মাঝে কেউ ভূমির প্রিয় খাবারের কথা জানতেই চাইল না। তারও যে পছন্দের খাবার থাকতে পারে সেটা কারো মাথায় এলো না। ভূমি অপলক চেয়ে দেখলো মেয়েদের প্রতি বাবার নিখাত ভালোবাসা। আজ বাবা থাকলে হয়তো তাকেও এইভাবে ভালোবেসে মাছের কাটা বেছে দিত। অজান্তে মন খারাপের জেকে বসলো। খুব একটা পাত্তা দিল না ভূমি। খাওয়াতে মনোযোগী হলো। খাওয়ার এক ফাঁকে অর্পণ বলল, বাবা কাল আমি হসপিটালে যাব না। খাওয়া থামিয়ে মেয়েরা শিকদার শুধালেন, কেন? কাল ভাইয়ের দলীয় হতে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে, বাইকে সেখানে উপস্থিত থাকতে হবে। পুলয়কে থাকতে হবে সেখানে। তোর কাজ কি? সবে হসপিটালে জয়েন করলে এখনই এভাবে না যাওয়াটা কি ঠিক হবে? তোকে আমার সঙ্গে যেতে হবে না, চাচ্চু তো ঠিকই বলেছে। তোমাকে আমি একা ছাড়বো না ভাই। মেয়েদের মতো চিন্তা করা বন্ধ কর অর্পণ। তুই এইভাবে চিন্তা করলে তোর ভাবি লজ্জা পাবে। থমথমে খেয়ে গেল অর্পণের মুখখানা। এভাবে মুখের উপর কেউ অপমান করে? এমন কাজ তার ভাই ছাড়া কেউই করতে পারে না। ভাগ্যিস মেয়েদের মতো চিপকে থাকিস কেন এইটা বলেনি। আজকের মতো বেঁচে গেল অর্পণ, নয়তো এতগুলো মানুষের সামনে ইজ্জতের ফালুদা হয়ে যেত। প্লেটে খাবার নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করছে ভূমি। খাবারের গন্ধে মোমো করছে ডাইনিং স্পেস। ফিরোজা ইলিশ মাছে বাটি নিয়ে ভূমির কাছে গিয়ে দাঁড়ালেন। ইলিশ মাছ নেবে না সে। তখন মোর্শেদ শিকদারকে কাটা বাঁচতে দেখে মনে মনে ভাবলো, মাছের কাটা যে সেও বেছে খেতে পারে না। গ্রামে থাকাকালীন সময় কয়েকবার খাওয়া হয়েছিল ইলিশ মাছ, তখন আম্মা কাটা বেছে দিয়েছিল। মোরুল বাড়ির দৈনন্দিন রান্না করা খাবার তো আসতেই, সঙ্গে ভালো মন্দ কিছু রান্না হলে দুজনের জন্য তরকারি নেওয়ার কথা বলে দিতেন নাজমা। পুরনো কথা স্মৃতিচরণ হলো। ফিরোজা শুধালেন, তুমি তো কিছুই খাচ্ছ না ভূমি, ইলিশ দেই তোমাকে। আমি ইলিশ মাছ খাবো না চাচিমা। তা খাবে কি করে? এত সব খাবার কোনোদিন চোখে দেখেছে? মাধুরীর কথা বেশ লাগলো। উপস্থিত সকলে বুঝতেও পারেননি উনি এমন একটা কথা বলে বসবেন। নিঃশব্দে কয়েক ফোঁটা অশ্রুকণা গৌর কপল জুড়ে। সকলের আড়ালেই দৃষ্টি এড়ালো না ভূমির নীরব কান্না।
মায়ের প্রতি বিস্তর রাগ মনের ভিতর চেপে বসল। প্রলয়কে কিছু বলতে না দিয়ে মোর্শেদ শিকদার বললেন, তুমি থামবে মাধুরী? এ কোনো ধরনের আচরণ? মানছি তুমি ওকে পছন্দ করো না, তাই বলে এইভাবে কথা বলবে? আমাকে থামাচ্ছ কেন? আমি এত সব বেহায়াপনা নিতে পারছি না। কোনটাকে তোমার বেহায়াপনা মনে হয়েছে? মাধুরী কিছু বলতে নেবেন তার আগে ভূমি বলল, হয়তো এত বিলাসিতায় বড় হইনি, কিন্তু আমার আম্মা নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছেন করেছেন। ক্ষমা করবেন আমাকে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। খাবার আর গলা দিয়ে নামবে না। মারের চাইতে যে অপমানের করাঘাত একটু বেশি ক্ষত তৈরি করে। বালিশের ওপর রোদন বৃষ্টি হচ্ছে। এতগুলো মানুষের সামনে এভাবে বলায় খুব কষ্ট পেয়েছে ভূমি। কিছুদিন কান্না নিবারণ করতে পারছে না। কেন তাকে সবার এত অপছন্দ? ছোটবেলা থেকে তো কম হেলা তিক্ত কথা হজম করতে হয়নি তাকে, তবুও কখনো ভেঙে পড়েনি সে। বিছানায় উপর হয়ে ক্রমাগত কেঁদে যাচ্ছে মেয়েটা। অতিরিক্ত কান্নার ফলে হিচকি উঠে গিয়েছে, মাথাও ধরছে ভীষণ। ভূমি তার ঘরের দিকে ছুটে যেতে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো প্রলয়। মায়ের প্রতি রাগ প্রকাশ না করলেও চোখ মুখ শক্ত করে রেখেছে। তাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে মাধুরী শুধালেন, এ কি, তুই উঠে দাঁড়ালি কেন? মায়ের কথার উত্তর দিল না প্রলয়। ফিরোজার দিকে তাকিয়ে বলল, চাচিমা একটা ট্রেতে করে ভূমির খাবারগুলো একটু গুছিয়ে দেবে, ইলিশ মাছও দেবে, আর হ্যাঁ আমার খাবারগুলো দিয়ে দাও। ফিরোজার চোখের পাতা ঝাপটে বললেন, দিচ্ছি। ছেলের কাছ থেকে অবজ্ঞা সহ্য হলো না মাধুরীর। গম্ভীর স্বরে তিনি আবার শুধালেন, কি হলো? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? যে খাবার টেবিলে আমার স্ত্রীকে অপমান করা হয়, সেখানে নিশ্চয়ই আমি বসে বসে পঞ্চব্যঞ্জন পোগ্রাসে গিলব না। পরের মেয়ের জন্য তুই কেন খাওয়া বন্ধ করবি? তোমার মেয়ে দুটোও একদিন শ্বশুরবাড়িতে পরের বাড়ির মেয়ে হবে। মাধুরী খানিকটা চেঁচিয়ে বললেন, নিজের মাত্রা অতিক্রম করো না প্রলয়। তুমি আমাকে বাধ্য করছো। আমার স্ত্রীকে নিয়ে আমি মানিয়ে নেয়ার চেষ্টা করছি। তোমার এত সমস্যা কেন হচ্ছে মা? বিষয়টা ফিরোজার খুব খারাপ লেগেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না তিনি। যার বউ, তাকে মুখ ফুটে কিছু বলা উচিত। প্রলয়ের কথায় সায় জানিয়ে এবার মেহরাব শিকদার বললেন, প্রলয়ের সাথে আমি একমত। তুমি এই ব্যবহারটা ঠিক করলে না ভাবি? তস্ত্র পায়ে ট্রে নিয়ে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো প্রলয়। সে জানতো মেয়েটা এখন গলা ছেড়ে কাঁদবে। হলো তাই। ঘরের ভিতর প্রবেশ করে দরজা আটকে দিল প্রলয়। এগিয়ে গেল বিছানার কাছে। হাতে থাকা ট্রেটা বিছানার পাশে টেবিলটার উপর রেখে বলল, ছোট ছোট কথায় এভাবে কান্না করতে আছে? তুমি তো দেখছি খুবই ছিচকাতুনে। তবু মুখ তুলে তাকালো না ভূমি। প্রলয় কিছুটা ঝুঁকে ভূমি চুলে আলতো হাত রাখলো, তবু মেয়েটা উঠল না। কান্নার বেগ বেড়েছে, শব্দ করে না কাঁদল। প্রলয় অনুভব করলো মেয়েটার শরীরে কম্পন। ভূমির মাথার কাছে বসে বলল, আমার ভূমি কন্যাকে যে রণরঙ্গিনী হতে হবে। মুখ তুলে সিক্ত নেত্রে প্রলয়ের দিকে তাকালো ভূমি। কানে বারবার প্রলয়ের বলা আমার ভূমি কন্যা ডাকটা প্রতিধ্বনি চলছে। ডাকটা যে ভীষণ আদুরে। কান্না বন্ধ হয়ে গেল ভূমির। হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিল প্রলয়। কান্না করে চোখ মুখ ইতিমধ্যে ফুলিয়ে ফেলেছে মেয়েটা। মুখ টমেটো হয়ে আছে। ভূমিকে শান্ত করতে প্রলয় বলল, আর একটু কাঁদবে প্লিজ? মুখটা লাল টমেটোর মতো হয়ে আছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। প্রলয়ের এহেন কথা হেঁচকিও বন্ধ হয়ে গেছে ভূমির। হতবম্ব ভূমি নাক ফুলালো। প্রলয় আবারও বলল, লজ্জা পেলেও নিশ্চয়ই এমন টমেটো হয়ে যাও। কান গরম হলো ভূমির। প্রলয়ের কথা মতো সে কি লজ্জা পেতে শুরু করেছে? না, এই লোকের সামনে তো লজ্জা পেলে চলবে না, একদম না। প্রলয় বিছানা ছাড়লো, হাত ধুয়ে খাবারের প্লেটটা হাতে নিল। ইলিশ মাছের কাঁটা বেছে বেছে ভূমির মুখের সামনে লোকমা তুলে বলল, চুপচাপ খাবারটা মুখে নাও। খাবারের উপর রাগ করে থাকা যাবে না। আমি খাবো না, আমার পেট ভরে গেছে। আমাকে আর রাগিও না ভূমিকন্যা, আমি এমনিতেই প্রচণ্ড রেগে আছি। প্রলয়ের হাতে ভূমি খাবার খেয়ে নিল। এরই মাঝে প্রলয় নিজের খাবার খেয়ে নিয়েছে। এদিকে বিছানার ওপর বসে আছেন মোর্শেদ শিকদার, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। এরই মাঝে ঘরে প্রবেশ করলেন মাধুরী। এসে স্বামীকে বলেন, তুমি দেখলে তোমার ছেলে আমার সঙ্গে কিভাবে কথা বললো? চোখের চশমা ঠিক করে বিছানায় নড়ে চড়ে বসলেন মোর্শেদ।
শিকদার। ইদানিং স্ত্রীর ব্যবহারে হতাশ তিনি। মাধুরীকে অনেক কিছুই শোনাতে হচ্ছে, ইচ্ছে হলো কিন্তু কিছুই মুখে এলো না। কিছু শান্ত স্বরে বললেন, ভুল কিছু তো বলেনি। মেয়েটাকে এভাবে না বললেও পারতে। মানছি ওকে তুমি মেনে নিতে পারছো না, তাই বলে এইভাবে কষ্ট দিয়ে কথা বলাটা কি ঠিক? এখন তো আমিই ভিলেন সবার কাছে। তুমি সহজ বিষয়টাকে জটিল করে তুলছো। মুখটা ঝামটা দিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ালেন মাধুরী। মোর্শেদ শিকদার পুনরায় বললেন, আমার সামনে যদি কেউ তোমাকে হেই করে কথা বলে, নিশ্চয় আমি তা চুপচাপ মেনে নেব না। তাহলে প্রলয়ের দোষটা কোথায়? সেক্ষেত্রে আমি আমার ছেলেকে সম্পূর্ণ সমর্থন করব।